সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। আইএফআইসি ব্যাংক এই সময়ে আপনাদের আলোচনার সুবিধার্থে সংবাদের কিছু শিরোনাম জানিয়ে রাখতে চাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমিরের কিছু সংখ্যক শিক্ষার্থীর করা অবরোধ তারা রাতে তুলে নিয়েছে, যদিও তারা 7 দিন সময় দিয়েছে যে দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামবে। তবে দিনভর তারা যে কর্মসূচি পালন করেছে তাতে রেল ও সড়ক পথের যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। অন্য সংবাদটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বছরটি কাউকে নৈরাজ্য করতে দেয়া হবে না। আরও একটি সংবাদ প্রধান উপদেষ্টা প্রেস সচিবের, সেটি তিনি বলেছেন যে আওয়ামী লীগের কেউ লিফলেট বিতরণ করলে তাদেরকে গ্রেফতার করা হবে। এবং আরও একটি সংবাদ গুরুত্ব পেয়েছে আজকে, তা হলো ইতালি যাবার পথে নিহত 23 জনের 10 জন মাদারীপুরের। এদিকে অবৈধ বিদেশিদের বিষয়ে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠন, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্ক ফোর্স গঠন করেছে। অন্য একটি সংবাদ, বিএনপি নেতারা বলেছেন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। আমরা মূলত সেগুলোর কিছুটা আলোচনা করার চেষ্টা করব এবং সমসাময়িক বিষয়ে আমরা সাধারণত এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে 3 জন অতিথি রয়েছেন। আমার বাইরে রয়েছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, সহ দপ্তর সম্পাদক বিএনপি। রয়েছেন অধ্যাপক মাহবুব কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন আরিফ সোহেল, সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। নিশ্চয় আপনারা এতক্ষণ সংবাদের শিরোনামগুলো জানছিলেন এবং একটি সংবাদের শিরোনামের পাশাপাশি আরও বেশ কিছু সংবাদ যেগুলো বলেছি, এর বাইরেও অনেক সংবাদ রয়েছে। তবে একটি সংবাদের দিকে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথমার্ধে, এবং সংবাদটি আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি বলেছেন যে তিনি যে লিফলেট বিতরণ করা হলে, অর্থাৎ অজ্ঞাত স্থান থেকে আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি রয়েছে। এবং আমরা দেখেছি এর মধ্যে একজন শিক্ষা ক্যাডারের একজন সদস্যকে সেই লিফলেট, অর্থাৎ 16-18 তারিখে হরতাল, পাশাপাশি আরও বেশ কিছু সরকার পতনের জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে তারা নিয়েছে, এবং আওয়ামী লীগ সেই লিফলেটগুলো বিতরণ করছে জনসমর্থন আদায় করার জন্য, এবং বিচ্ছিন্নভাবে সেই লিফলেটগুলো বিতরণ তারা করছে। তবে এই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা যদি করে সেগুলো সরকারের জন্য হুমকি এবং তাদেরকে গ্রেফতার করা হবে। আরিফ সোহেল, আপনার কাছে আমি একটু যদি জানতে চাই শুরুতে, যে আওয়ামী লীগ তো এখনও নিষিদ্ধ নয়, তাহলে মানে নিবন্ধিত দল, আমি সেটি বলছি, এবং আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বলেছেন। বিএনপি বলেছে যে জনগণই কোনো দলকে নিষিদ্ধ করতে পারে, আমরা নয়, বা সেটি আইন দিয়ে যদি করে সেটি আবার হয়তো ফিরে আসতে পারে। কিন্তু যে দলটি নিষিদ্ধ নয় তারা লিফলেট প্রচার করছে বা তাদের একটা কর্মসূচি তারা দিয়েছে। হ্যাঁ, আপনারা বলছেন তারা স্বৈরাচারী সরকার, তারা বিদায় নিয়েছে এবং 15 বছরের ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়েছেন। সেই ক্ষেত্রে তারা যদি কোনো লিফলেট বিতরণ করে গ্রেফতার করা হবে। তারা নিবন্ধিত দল, সেটিও যেমন আছে, আবার গ্রেফতার, মানে কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, বর্তমানে আওয়ামী লীগকে সেন্টার করে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান আছে, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। অবশ্যই সরকারকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করাটা উচিত। এখন অস্বাভাবিক পরিস্থিতি কোন দিক থেকে? বাস্তবতার সাথে লিগ্যালিটি, আইনগত দিকের অসামঞ্জস্য। বাস্তবতা কি? আওয়ামী লীগ এই দলটি গণহত্যা করেছে। বাংলাদেশে এই দলটি গণকবর তৈরি করেছে। অনেকগুলো গণকবর আছে, আমরা জানি। ইতিমধ্যে রায়ের বাজারের গণকবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনেকবার আমরা গিয়েছি, এবং সেখানে যে সকল লাশ আমাদের শহীদদেরকে পুঁতে ফেলা হয়েছে তাদের পরিচয় কিন্তু আমরা বের করার চেষ্টা করছি। তো এরকম একটা কাজ এই দলটা করেছে, এবং এই দলের নেতাকর্মীরা এটা করেছে দলের কমান্ড অনুসারে। দলের কমান্ড স্ট্রাকচারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। হাসিনা তিনি যে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন সেই প্রমাণ আমরা পাচ্ছি। ইউএন কমিশন, জাতিসংঘের কমিশন কিন্তু বিভিন্ন ধরনের প্রমাণ পাচ্ছে আওয়ামী লীগ দল হিসেবে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে, গণহত্যায় জড়িত থাকার। এখন এরকম একটা কাজ আওয়ামী লীগ করেছে।
আবার একই সাথে তার নিবন্ধন আছে সে বৈধ রাজনৈতিক দল। আমি সেটাই বলছি। এটাই হচ্ছে অসামঞ্জস্য। এখন সেক্ষেত্রে আপনি যদি আইনগত দিকের ব্যাখ্যা করেন তাহলে এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার বলা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। আমার বক্তব্য হচ্ছে যে কাগজে কলমে বাতিল করলে কি একটা দল চলে যাবে? তাদের এই যত নেতা কর্মী বা তাদের যে ভোট সে তো রয়েছে, এই বিষয়ে এটি একটা, বলছি। এই প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন আসলে, যে নিষিদ্ধ করতে পারছি না, করব ঠিক আছে, কিন্তু করার পরে যারা আছেন তারা কই যাবেন, বা সমাজ থেকে এটার ব্যাপারটা কিভাবে- নিষিদ্ধ করার আগে কি বিচারের বিষয়টা আসে না? অবশ্যই অবশ্যই বিচার করতে হবে, এবং সেটা সংগঠন কেউ বিচার করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা অপরাধে যুক্ত তাদের তো বিচার করতেই হবে, সংগঠনে বিচার করতে হবে। সংগঠনে বিচার করার উদাহরণ কিন্তু আমরা দেখি যে নাৎসি পার্টি, জার্মানি নাৎসি পার্টি যারা ইউরোপে গণহত্যা চালিয়েছিল তাদের কিন্তু পার্টি হিসেবে বিচার করা হয়েছে, নুরেমবার্গ ট্রায়াল আমরা জানি। তো পার্টি হিসেবে আওয়ামী লীগের বিচার করা যায়, এবং সেই বিচারে রায়ও দেওয়া যায় যে আওয়ামী লীগ এই পার্টিটা নিষিদ্ধ, বাংলাদেশে আর কখনো কেউ এটা করতে পারবে না, এটা একটা গণহত্যাকে সমর্থনকারী দল। সেটা তো একটা বিচারিক প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়া অবশ্যই, আমরা কিন্তু এই প্রক্রিয়ায় নিষিদ্ধ করার কথা বলছি। এখন বিষয় হচ্ছে নাৎসি পার্টি বা এই ধরনের ফ্যাসিস্ট পার্টিগুলো, এগুলো কিন্তু সমাজের জনভিত্তি থাকে। স্বৈরাচারের সাথে ফ্যাসিজমের একটা পার্থক্য আছে। স্বৈরাচার হচ্ছে শুধু একটা জোর করে ক্ষমতা দখল করে রাখা, ফ্যাসিজমের কিন্তু একটা জনভিত্তি থাকে, সেই জনভিত্তিকে কেন্দ্র করে, জনভিত্তির ওপর ভর করে সারা দেশের মানুষ বা একটা জনগণের উপরে হচ্ছে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে ফ্যাসিবাদ, এবং এটা ইডিওলজিক্যাল। জি, সেটা আমরা জানি। আমি বলছি যে এখন- প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেটি বলেছেন যে গ্রেফতার করা, অর্থাৎ তারা একটা নিবন্ধিত দল, তাদেরকে আবার গ্রেফতারের কথাও বলছে, মানে এটাতে কি আপনার কাছে আপনি সামঞ্জস্য? দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে প্রেস সচিবের এই ব্যাপারটা। দেখুন, তারপরও আওয়ামী লীগ কিন্তু বলতে পারতো যে আমরা অনুশোচনা করছি, আমরা আসলে অনুতপ্ত যে এতগুলো মানুষকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই ধরনের কোনো বয়ান কিন্তু তারা দেয় নাই। যারা লিফলেট বিতরণ করছে তারা কিন্তু প্রকাশ্যে গণহত্যাকে সমর্থন করছে, অর্থাৎ তারা গণহত্যায় অংশগ্রহণকারী এটা ভাবার সুনিশ্চিত কারণ আছে। বাংলাদেশের আইনে কিন্তু এরকম গুরুতর সন্দেহবশত গ্রেপ্তার করার সুযোগ আছে। সেক্ষেত্রে তারা গণহত্যার প্রতি সমর্থন প্রকাশ করছেন সামনে এসে, তাহলে তারা যে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্দেশনা দিয়েছে তার নেতাকর্মীদেরকে খুন করার জন্য, সেই অর্ডারটা তারা ক্যারি আউট করেন নাই, এই সন্দেহ আমরা করব না? অবশ্যই করব। এবং গণহত্যার ঘটনাগুলো তো ঘটেছে, নিশ্চয়ই। তো সেই জায়গায় সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেপ্তার অবশ্যই করা যাবে, গণহত্যায় তারা জড়িত কিনা, কারণ তারা গণহত্যার প্রতি সাপোর্ট দিচ্ছেন লিফলেট বিতরণ করার মাধ্যমে, প্রকাশ্যে সাপোর্ট দিচ্ছেন। তাহলে দলের নিষিদ্ধের প্রশ্নটা না এনেও কিন্তু আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারেন, এমন না যে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না, গণহত্যায় পসিবল অ্যাফিলিয়েশনের জন্য, ইনভলভমেন্টের জন্য। আরেকটা প্রশ্ন আপনি যেটা করেছেন সেটা হচ্ছে, যেটা আমি আলাপের মধ্যে ছিলাম, জি, যে নেতাকর্মীরা কোথায় যাবেন আওয়ামী লীগের যখন নিষিদ্ধ করা হবে। দেখেন, হিটলারের নাৎসি পার্টি বা এই পার্টিগুলোকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখনও তাদের সাপোর্টার, যেটা ইতিমধ্যে বলেছি, ফ্যাসিবাদের জনভিত্তি বা সাপোর্টার থাকে, ইয়েস। এদেরকে কিভাবে আসলে মূল ধারায় জনগণের সাথে একাত্ম করে ফেলা হয়েছে, ডিনাজিফিকেশন, মানে আস্তে আস্তে ফ্যাসিবাদের যে আইডিয়াগুলো, যে আদর্শগুলো, যেমন এক নেতা, এক পার্টি, এক দেশ, জি, বুঝতে পারি। এগুলো থেকে আস্তে আস্তে সমাজকে বের কিন্তু, করে আনা। আপনি তো এই যেটা একটা প্রসেসে আমাদের যেতে হবে, ডি আওয়ামিফিকেশনে যেতে হবে। জি, আপনি যেটা বলেছেন যে নাৎসিবাদের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি আপনি এক মনে করেন? এখন তো অনেক পরিবর্তিত পরিস্থিতি এটা। অবশ্যই এক না, কিন্তু ফ্যাসিস্ট মানে যে স্ট্রাকচারটা, ওইটা আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট পার্টি মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি জনাব তাইফুর রহমান টিপু, আপনার কাছে একটু বলতে চাই একই প্রশ্ন, যদিও যে প্রেস সচিব যে বক্তব্যটি দিয়েছেন, আপনারা বলছেন যে কাগজে কলমে লিখে কোনো দলকে অবৈধ বা নিষেধ করার কোনো মানে হয় না, জনগণই ভোটের মাধ্যমে একটি দলকে বাতিল করে দেবে, এই তো। এখন যখন বলছে একটা নিবন্ধিত দল, এখন পর্যন্ত নিবন্ধন রয়েছে, ট্রায়াল চলছে, আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এর মধ্যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে, এবং যেটা আমরা বলি অজ্ঞাত স্থান থেকে, সেক্ষেত্রে আজকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী প্রেস সচিব বলেছেন যে গ্রেফতার দেখা মাত্রই গ্রেফতার। কিভাবে দেখছেন আসলে এটা? কি সামঞ্জস্যপূর্ণ বা নিবন্ধিত দলের ক্ষেত্রে? একটি নিবন্ধিত রাজনৈতিক দল অবশ্যই তার কর্মসূচি দিতে পারে এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে পারে, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেহেতু সেই দলটা দীর্ঘদিন ধরে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ চরিত্র তারা ছিল, এবং সেখান থেকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে রাখা যাইতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী প্রেস সচিব
তিনি বিবৃতি দিয়ে এই বিষয়টা বলতে পারে কিনা এই মুহূর্তে আমার কাছে এটার একটা প্রশ্ন থেকে আছে। এবং এখানে ছাত্রলীগকে যখন সরকার নিষিদ্ধ করতে পারছে, তো ফ্যাসিবাদের চরিত্র নিয়ে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তো আওয়ামী লীগ রাজনৈতিক দলটাকে তো সরকার পারে, যেমন আপনারা তো নিষিদ্ধের পক্ষে না। জামাতকে যেমন তারা করছিল, তো সরকার যেহেতু একটা সংগঠন, কোনো সংগঠন, বিএনপি তো কাউকে নিষিদ্ধের পক্ষ না, বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে। জি। সেই ক্ষেত্রে কোনো অন্যায়ের বিচার করলে সেটা তো বিএনপি সাপোর্ট করবে এমন না, তো অবশ্যই বিএনপি সাপোর্ট করবে যদি অন্যায়ের বিচার করার বিষয়টা। তো সেই ক্ষেত্রে ছাত্রলীগকে যদি তারা ব্যান করতে পারে, সরকার আওয়ামী লীগকেও তো সেই একই কারণে ব্যান করতে পারে। তো ব্যান না করি মুখে বিবৃতি দিয়ে তো লাভ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিন্তু আপনারাই তো বলছেন যে জনগণই বিচার করবে, আমরা তো বলছি যে জনগণও বিচার করবে এবং অ্যাডমিনিস্ট্রেশনও বিচার করবে। এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটু ক্লিয়ার করতে চাই, জি জি সেই বিষয়টা হচ্ছে যে সরকার ক্ষমতায় আসার পরে জি আপনার এখন তো সরকারের টোটাল অর্গানগুলো এখনও আওয়ামী লীগের যারা ছিল, আমি গত কয়েকদিন আগে বলেছি কনস্টেবল শেখ হাসিনা নিয়োগ দিয়ে গেছে, সেই কনস্টেবলই কিন্তু এখন চলছে। এসআই শেখ হাসিনা নিয়োগ দেওয়া, ওসি এক থানার থেকে আরেক থানায় গেছে, কিন্তু শেখ হাসিনা নিয়োগ দেওয়া। আপনার যে টিএনও নির্বাচন তুলেছে এই 24 সালের নির্বাচন যারা সমাপ্ত করছে, দামি নির্বাচন যেটাকে বলছেন আপনারা, সেই টিএনওদেরকে আরও পাওয়ার বাড়াই দেওয়া হয়েছে। আপনার এডিসি বলেন, এসিল্যান্ড বলেন, আপনার সচিব বলেন, সব এখন তো এই সরকার, আমাদের কাছে মনে হচ্ছে সরকারের সকল অর্গানগুলা এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী যারা চরিত্র ইমপ্লিমেন্ট করছে বাংলাদেশের ভিতরে, তারা এখন তো এই সরকারকে তারা ঘিরে ফেলছে এবং তাদের কথা মতো এই সরকার চলছে। সেই ক্ষেত্রে আপনার সেই কারণেই তো এরা আজকে সাহস পাচ্ছে যে গভর্নমেন্টে থাকার পরেও লিফলেট বিতরণ করার এবং কর্মসূচিগুলি কেন এরা এত তাড়াতাড়ি দেওয়ার সুযোগ পাচ্ছে। দেখেন, আমরা যারা আন্দোলনে ছিলাম, সেই সংগঠনের কিছু সংগঠন আমরা বলছি কিছুদিন আগে তারা এক চরিত্রে আওয়ামী লীগের চরিত্রে ছিল, আজকে সেই ছাত্রলীগ থেকে আবার আরেকটা ছাত্র সংগঠনে চলে আসছে। আমরা বলছি কি যে তারা আগে ভুল করছে, এখন আমার সাথে এসে শুদ্ধ হয়ে গেছে। তা আপনি যদি 2-3 মাসে বা 5-6 মাসের মধ্যে যদি তাদেরকে শুদ্ধ হওয়ার জন্য আমার সাথে আসলেই যদি পবিত্র হয়ে যায় আর আমার বাইরে যদি চলে যায় সে হবে অপবিত্র, তাহলে তো তারা এই সুযোগগুলো নেবেই। এবং এই যে যারা আন্দোলনের পক্ষে ছিল তাদের ভুল বোঝাবুঝির সূত্রপাত ধরেই কিন্তু আজকে তারা এত তাড়াতাড়ি আওয়ামী লীগ আবার কর্মসূচিতে ব্যাক করার সুযোগ পাচ্ছে, নতুবা এটা পাইতো না। আজকে আওয়ামী লীগের যারা দেখেন বিচার বিভাগে যারা আছে সবাই আওয়ামী লীগের, যারা বিচার করছে, আমাদেরকে রায় দিচ্ছে, আমাদেরকে জেল দিচ্ছে। ইভেন দেখেন বেগম খালেদা জিয়ার মামলা খালাস করছে, অবশ্যই এটা অন্যায় মামলা দেওয়া হয়েছিল। যে বিচারক তাকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল সেই বিচারক কিন্তু এখনো বিচারের চেয়ারে বসে আছে, তাদের কোনো বিচার আমরা করছি না। তো সেই ক্ষেত্রে তো আপনার এই সুযোগ গেলে ফ্যাসিবাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা এই দোসর বাংলাদেশের মধ্যে আছে গ্যাসরুট পর্যন্ত, আমরা বিভিন্ন কৌশলে তারা সুযোগ গেলে নেওয়ার চেষ্টা করছে। যদি আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্যটা থাকতো তাহলে আজকে এই সুযোগ গেলে নিতে পারতো না। সরকার যদি রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নিয়ে যদি যারা আন্দোলনমুখী ছিল তাদের সাথে যদি সম্মিলিতভাবে কাজ করতো তাহলে কিন্তু আজ সুযোগ কেটেছে। সরকার যদি ক্ষমতায় আসার পরে দেখেন, আমি আপনার একটা কথা বলি, শাহাবুদ্দিন সাহেব 91 সালে ক্ষমতা নিয়েছিল, ক্ষমতা নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। 3 মাসের মধ্যে সে 9 বছরের স্বৈরাচারের দোসরদেরকে পরিষ্কার করে বাংলাদেশের ইতিহাসে যতগুলি নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে, উনি কিন্তু 3 মাসের মধ্যে সেই সুষ্ঠু অবাধ নির্বাচন শাহাবুদ্দিন সাহেব। আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের আপনাকে ওন করার অ্যাবিলিটি থাকতে হবে। আমার কাছে এই মনে হয়েছে যে এই সরকারের তার কোনো প্ল্যানিং নাই, যে যার মতো চলছে এবং যে যার মতন গিয়ে করছে। ইভেন আপনার ছাত্ররাও বলছে যে এই উপদেষ্টা পরিষদেই তো আপনার বিতর্কিত লোকদেরকে ঢুকেছে, তো এতে সেখানেও তো আওয়ামী লীগের দোসর আছে, তো সেখানে তো আওয়ামী লীগ এই সুযোগগুলি নিবে, এটাই স্বাভাবিক। জনাব অধ্যাপক কায়সার, আপনি কি এটার সাথে যুক্ত করবেন একটু? ধন্যবাদ। আমি একটু অন্যভাবে জিনিসটাকে দেখি। সে বিষয়টি হচ্ছে আরিফ যেটা দিয়ে শুরু করেছে যে এটার দুটো পার্ট আছে। একটা হচ্ছে লিগ্যালি আমরা আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করে নাই সরকার, এই সরকার করে নাই এখনো। অন্যদিকে এটাও তো সত্য কথা, একদম দিবালোকের মতো সত্য, যে আওয়ামী লীগ গত 16-17 বছর ধরে যেভাবে রাজনীতিটা করেছে, যেভাবে শাসন কার্য পরিচালনা করেছে, সেজন্য তো একটা 5ই আগস্ট আসলো, সেখানে প্রচুর তারা ভুল করেছে,
তাদের রাজনৈতিক জিজ্ঞাসা, প্রতিহিংসা এবং সব দলকে তারা যেভাবে নির্মূল করবার চেষ্টা করেছে, নির্বাক করবার চেষ্টা করেছে, সেগুলো ধারাবাহিকতা জমতে জমতে তাদের এই ভুলগুলো, অপরাধগুলো জমতে জমতে একটা পর্যায়ে ছাত্র জনতার একটি যৌক্তিক আন্দোলনটা এটি স্পার্ক করেছে, এটি গণবিপ্লব তৈরি হয়েছে, গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। এখন এই যে দুটো, প্রথম অংশ তার শাসনকালের দীর্ঘ অংশ, সেখানের বিচারও আছে, অন্যদিকে 36 দিনের যে মানে বিশাল ম্যাসিভ তারা যে আন্দোলন এবং এর ফলে তারা যে সরকার যে- রিয়াকশনটা দেখিয়েছে, জি, জি। সেই রিয়াকশনের ফলে যে রক্তক্ষয় হয়েছে, এই দেশের নাগরিক মারা গেছে। অনেক। আপনি কি বলতে পারেন এই নাগরিকরা শুধু ছাত্র, শুধু আন্দোলনকারী? তা তো না, নয়, আমরা বিভিন্ন সাধারণ শ্রেণী মানুষ। ইভেন আমরা Even, এটাও- ওই যে আছেন বিএনপিরও অনেকে বিএনপির আছে, জামাতের আছে, সাধারণ মানুষ আছে, নারী, পুরুষ, শিশু সবই আছে। বিভিন্ন শ্রেণী। তার মানেটা হচ্ছে এখানে এই পুরো সময়টা জুড়ে যে কাণ্ডকর্ম তারা করেছে, এই সবগুলোর আসলে বিচার হওয়া দরকার। এখন বিচারের সংস্কৃতির কথা আমরা সবসময় একাডেমি শিয়া থেকে অথবা সবসময় বলে আসছি। এখন বিচার কখন হবে, কতটা বিচার কি চাইলেই কি ওভারনাইট করা যায় নাকি, এটা সময় লাগে। আর দ্বিতীয়বার যেটা বলেছেন সেটিও গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি, এবং আওয়ামী লীগের যে চারপাশের যে যারা সরাসরি আওয়ামী লীগ করতো তারা হয়তো সামনে নেই, কিন্তু সেকেন্ড লাইন আওয়ামী লীগ যারা করতো তারা কিন্তু এখন আস্তে আস্তে সামনে আসছে। এখানে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মানে মনে তাদের হয়, সময়কার নিয়োগপ্রাপ্ত তাদের সম্পর্কে সরকারি কর্মকর্তা। প্রশাসনিক, বিশেষ করে প্রশাসনে এখনও তো প্রচুর আওয়ামী লীগের লোকজন, এবং আমরা দেখেছি সরকার যে চেষ্টা করে নাই তা না, বর্তমান সরকার একটা পয়েন্ট দীপক ভাই ভালো বলেছেন যে সেটি হচ্ছে এই সরকার দুর্বল। হ্যাঁ, আওয়ামী লীগ কেন্দ্রিক যে বক্তব্য, অর্থাৎ আওয়ামী লীগের লিফলেট বিতরণকে কেন্দ্র করে গ্রেফতার, এই প্রসঙ্গটিতে কথা বলছিলেন। জি ধন্যবাদ। আমি যে কথাটা এখানে স্পষ্ট করে বলতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, আমরা পেছনটা বাদ দিলাম, শেষের যে 36 দিন যে অন্যায়টা করেছে জনমানুষের সাথে, এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত তো আসলে তাদের পাবলিক, তারা এটার জন্য হয় বিচার করতে হবে, বিচারের আওতায় আসতে হবে, বিচার করে তারা পরিষ্কার হতে হবে, অথবা তাদেরকে নিজ থেকে পলিটিক্যালি তারা যদি আবার এস্টাবলিশ হতে চায়। নিঃসন্দেহে আওয়ামী লীগ একটি বড় দল। ফ্যাসিজমের যেটা আরিফ বলেছে, ফ্যাসিজমের একটি বড় পরিচয় হচ্ছে ফ্যাসিজম তার সমর্থক রেখে যায়, এবং সেটি তার আছে একটা ফাউন্ডেশন থাকে, তার একটা বেস থাকে। সুতরাং তার তো জনসমর্থন আছে, এটি মানে আমরা যেভাবেই বলি না কেন আছে, এবং তারা অবশ্যই সামনে আসতে চাইবে। কিন্তু এইটি খুব পরিষ্কার হওয়া দরকার যে যেই মানুষ, গণমানুষের প্রতি তারা যে অত্যাচার করেছে, যে তারা যে গুলি ধরেছে, সুতরাং সেটির সুরাহা না হওয়া পর্যন্ত তো তারা আসলে তাদের স্পেস থাকা উচিত না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেটি তারা কীভাবে করবে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে এখন যদি সরকার এটা বলে যে গ্রেফতারের আইনগত ভিত্তি আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। অবশ্যই সেটি আছে, যেহেতু তারা এখানে কোনো স্যাবোটাজ করতে চায় কিনা, কিংবা তাদের এই আন্দোলনটা হচ্ছে সরকারকে সরকার আনস্টেবল পতন। করতে চায় কিনা। সরকার যদি মনে করে তাদের রেগুলার কার্যক্রমকে ব্যাহত করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে তারা এটিকে একটা প্রতিপক্ষ মনে করে, তাহলে তাদের যে রেগুলার কার্যক্রমকে ব্যাহত করার ক্ষেত্রে অথবা আনস্টেবল করার ক্ষেত্রে তাদের একটা রোল থাকতে পারে, তাহলে সরকার তার স্টেবিলিটির জন্য সেটা করতেই পারে। এখন এটি গ্রেফতারের যে কথাটা বলা হয়েছে, গ্রেফতার নাকি তাদেরকে অন্য কোনোভাবে করবে সেটি সরকার ভেবে দেখবে, কিন্তু অবশ্যই এটি শুরু হওয়া উচিত যে আওয়ামী লীগ এই মুহূর্তে লিগ্যালি হয়তো তাদেরকে সাসপেন্ড করা হয় নাই, তাদেরকে বাতিল করা হয় না, ছাত্রলীগকে করা হয়েছে। এবং বিএনপি যে ভাষ্য সেটি হচ্ছে মানুষই তো আসলে এটি করবে, জনগণই করবে ভোটের মাধ্যমে। কিন্তু তাহলে কি আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া উচিত কিনা সেটি একটা বড় ডিবেট, সেটি হয়তো সময় আসলে কথা বলা যাবে। না, সেই অর্থে হচ্ছে বিএনপি নিশ্চয়ই বলতে চায় যে মানুষই তা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেবে, তাই তো? আওয়ামী লীগ থেকে তো মানুষ বিগত দিনে প্রমাণ করছে যে তাই আওয়ামী লীগের সঙ্গে মানুষ নাই। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যখন একতরফা নির্বাচন করছে, তখন 18 সালে 14 সালে মানুষ তো নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে যায় নাই। 5% মানুষও ভোট কেন্দ্রে গেছে বলে। তারপরে তো দুটি নির্বাচন, আপনার একটিকে যেমন নির্বাচন তো ডামি, and একটা রাতের ভোট বলে থাকেন আপনারা। করছে। আপনার 153টা সিট বিনা ভোটেই তারা পাশ করছে। তো এগুলা তো ভোট বলেন না। সেক্ষেত্রে মানুষ যদি তাদের সমর্থকরা যদি যেত, তাও তাদের সমর্থকরা তো তাদের কাছে মুখ ফিরাই নিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে রাজনীতিকে রাজনৈতিক প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া, একটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ায়। আওয়ামী লীগ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়ায় মানুষ বিএনপির প্রতি এবং বিরোধী দলের প্রতি অত্যাচার করতে যায়, আজকে জনবিচ্ছিন্ন হয়ে দেশ থেকে পালাই যেতে হয়েছে প্রশাসন দিয়ে। আর বিএনপি যেহেতু উদার গণতান্ত্রিক দল, আমরা সকল বিষয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। জি, আপনার বক্তব্যটি স্পষ্ট, নিশ্চয়ই শুনেছেন জনাব সোহেল। তিনি বলেছেন যে রাজনৈতিকভাবে মোকাবেলা, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন দিয়ে আপনি হয়তো বাতিল করতে পারেন, সেটা স্থায়ী নাও হতে পারে। আপনার কি একই রকম মত নাকি? এখানে কিছু বিষয় তো ভাইয়ের সাথে একেবারেই একমত, কিন্তু এখানে কিছু ফান্ডামেন্টাল ব্যাপার আছে। জি, নিশ্চয়ই বলতে এটা পারেন। হচ্ছে
গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্র এবং ফ্যাসিবাদ পাশাপাশি বাস করতে পারে কিনা। একটা উদার গণতান্ত্রিক দল কি একটা ফ্যাসিবাদী গোষ্ঠীকেও স্পেস করে দিবে নিজেদেরকে উদার প্রমাণ করতে? আপনি যদি পশ্চিম ইউরোপে যান এটা নিশ্চয়ই বড় প্রশ্ন হয়ে তাহলে দাঁড়িয়েছে। দেখবেন যে ইতালিতে মুসোলিনির পার্টি বা জার্মানিতে নাৎসি পার্টি, এখনও যে কোনো পার্টি, আপনি যদি তারা নাৎসি পার্টির সরাসরি আদর্শ নিয়ে নামে, ওখানকার কোনো গণতান্ত্রিক পার্টি তাদেরকে স্পেস দিবে না। তার মানে আপনি বলছেন গণতান্ত্রিক দল ফ্যাসিবাদকে স্পেস দিতে চাইবে না। দিবে না। দিবে না। কারণ হচ্ছে গণতন্ত্র এবং ফ্যাসিবাদ এটা থাকতে পারে না। আমি একদম প্র্যাকটিক্যালি বুঝাই। ফ্যাসিবাদের তো কিছু জনভিত্তি আছে, কারণ সমাজে কিছু মানুষ থাকে যাদের বিবেক কাজ করে না, খুব স্বাভাবিক, সব সমাজেই থাকে। এখন আপনি নির্বাচন দিলেন, মানে আপনি ব্যালট বাক্সকে বিচার করার মাধ্যম বানালেন আর কি, আদালত বানালেন। ব্যালট আর আদালত কিন্তু ভিন্ন জিনিস। আচ্ছা ঠিক আছে, বানালেন। জনরায় তো বলে আমরা একটা কথা বলি সবসময়, জনরায়। জি ঠিক আছে। এখন 5টা সিটে মনে করেন আওয়ামী লীগ জিতলো, কারণ সেখানে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছে, বিভিন্ন মানুষকে তারা ওই রকম স্পেস দিয়েছে, লুটপাট করার সুযোগ দিয়েছে কোনোভাবে। এই 5টা সিট জিতার পরে তারা এই 5টা সিটকে কী কাজে লাগাবে? এখানে তারা লুটপাট করবে তাদের সংসদীয় এলাকায়, অবৈধভাবে অর্থ পাচার করবে। এই অর্থ দিয়ে কি করবে? তাদের নিজেদের ক্যাডারদেরকে সশস্ত্র করবে। তারপর কি করবে? এই 5টা সিটকে পরবর্তী নির্বাচনে অস্ত্রবাজি করে, যেটা আওয়ামী লীগ সবসময় করেছে, সন্ত্রাস করে, তাদের যে ক্লাসিক পলিটিক্স এবং সিভিল সোসাইটির ফ্যাসিবাদী যারা আছে তাদের সাপোর্ট নিয়ে তারা করবে সন্ত্রাস, কিন্তু সন্ত্রাসী হবে গণতান্ত্রিকরা। তারা কিন্তু এইভাবে তাদের সিভিল সোসাইটি দিয়ে ফাংশন করতে পারে। প্রত্যেক ফ্যাসিবাদী শক্তির এটা এই সক্ষমতা থাকে। নেক্সট ইলেকশনে তারা এটা 15টা সিট বানালো, 30টা 50টা বানালো। আওয়ামী লীগ আবার এইভাবে নতুন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করে বলছেন। কায়েম করবে। 2027 সালে তারা কি করেছে? তারা হচ্ছে লিটারালি মানুষকে রাস্তায় প্রকাশ্যে মিডিয়ার সামনে পিটায় মারছে, পিটায় মেরে তাদের গায়ের ওপরে, মানে লাশের ওপরে নৃত্য করা হয়েছে। 28 অক্টোবর। এই 28 অক্টোবর এখন থেকে 10 বছর পর আবার ঘটবে, 10 কিংবা 15 বছর পর। তাই তো, মানে এখন ওদেরকে ইলেকশনে আসতে দেওয়া, তাদেরকে স্পেস দেওয়ার আলটিমেট রেজাল্টটা কি? এটাই আলটিমেট রেজাল্ট। কারণ আপনি তো ভালো মানুষ, আপনি কিছু করবেন না, কিন্তু সে তো আপনাকে মেরে আপনার জায়গাটা সেও নিয়ে নেবে। আপনি উদার গণতান্ত্রিক দল, ঠিক আছে, আপনি খুব ভালো, কিন্তু আপনি যে তাকে জায়গা দিলেন, সে তো তার জায়গাটা ব্যবহার করে আপনাকে মেরে সরাই দিবে, কারণ সে তো ওই রকম। এটা তো উদার গণতান্ত্রিক দলগুলোকে বুঝতে হবে, তাদেরকে আসলে বুঝতে হবে উদার গণতন্ত্র কাকে বলে। উদার গণতন্ত্রের অনেক উদাহরণ আছে। ওয়েস্টার্ন ইউরোপে তারা দেখতে পারে সেখানে ফ্যাসিবাদী ব্যবস্থা আর গণতান্ত্রিক ব্যবস্থা পাশাপাশি থাকে কিনা বা থাকতে পারে কিনা। তেলে জলে তো মিশ খায় না। তাহলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনীতি করতে হলে গণতান্ত্রিক পার্টিগুলো তারা নিজেরা নিজেদের মধ্যে রাজনীতি করবে, এটাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে ডক্টর জনাব অধ্যাপক মাহবুব কাসার, আপনার কাছে যদি আমি একটু জানতে চাই যে আওয়ামী লীগে নিয়ে যে আলোচনাটি চলছে, যে তারা নির্বাচনে আসতে পারবে কি পারবে না, যদিও নির্বাচনের বিষয়টি এখনও খুব একটা স্পষ্ট না, কাছাকাছি একটা ধারণা পাওয়া গেছে নির্বাচন কবে নাগাদ হবে, সংস্কার চলছে, সব মিলিয়ে যদি বলি যে এই এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার 6 মাস হয়েছে, সেই সময়ের মধ্যে আমরা তো এটাও দেখেছি যে যেমন তাইফুল ইসলাম টিপু ভাইদের একজন কুমিল্লায় তৌহিদ হত্যা হয়েছে, যুবদল কর্মী, অর্থাৎ বলা হচ্ছে যে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমরা তো এইটা এখনও এটা হয়েছে, মানে যেভাবেই হোক আমরা যদি বলি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটেছে, যেটার জন্য আমরা আগের সরকারকে দায় দেই বা নির্বিচারে গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই কথাগুলো বলছি। তো আপনার কাছে কি মনে হয় এই 6 মাসে এই সরকার আসলে কতটা এগিয়ে যেতে পেরেছে আর কি, যে তারা যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে? একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা 6 মাস বলছি বা 1 বছর বলছি, এই সরকার যেই কয়টা এজেন্ডা নিয়ে এখন কাজ করছে, সংস্কারের যে বিষয়টি, এবং এটি কিন্তু জনপ্রত্যাশা। আপনি যদি ধারাবাহিকভাবে আমরা 50 বছর তো রাজনীতি দেখেছি বাংলাদেশে, যেই দেশটা, যেই জাতিটা ভাষা আন্দোলন এবং ভাষার জন্য রক্ত দিয়েছে এবং স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এমন জাতি খুব বিরল পৃথিবীতে, যে দুটো মৌলিক বিষয়ে তারা রক্ত দিয়েছে। সেই রক্ত দানকারী, ত্যাগকারী জাতি আমরা 50 বছরে কিন্তু অনেক রকম টার্ময়েল দেখেছি, পালাবদল দেখেছি, স্বৈরাচার দেখেছি, ফ্যাসিজম দেখেছি, অনেক এক্সপেরিমেন্ট। সুতরাং এখানে খুবই স্পষ্ট। তারপরে তো 24 এসেছে না, সেটি আসছে, কিন্তু আমি বলছি যে তার মানে এটা তো আসার কথা ছিল না। আমরা তো সবাই দেশপ্রেমিক, আমরা দাবি করছি কিন্তু সবাই দেশপ্রেমিক, কিন্তু দেশপ্রেমিক দাবি করার লোকগুলোই কিন্তু রাজনীতি করতে গিয়ে আমরা দেখেছি তারা ফ্যাসিজম করেছে, এবং অন্য দলগুলোকে নির্মূল করবার জন্য, এবং বিএনপির মতো একটি শক্তিশালী দলকে তারা পথে দাঁড়াতে দেয় নাই। তো এখন এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা তো আমাদের চোখের সামনে বেশি দিন হয় নাই। তো
অন্যদিকে এই যে সরকার যে সংস্কারগুলো আছে এই সংস্কারগুলো না হলে নির্বাচন আসলে খুব বেশি অর্থহীন। ফ্রুটফুল হবে এটি আমরা মনে করি না, আমরা অন্তত মনে করি না। এর কারণটা হচ্ছে কি, বিএনপি একটি জনতুষ্টিমূলক একটি দল, পপুলিস্ট দল এবং গণতান্ত্রিক দল, নিঃসন্দেহে অনেক বড় দল, অনেক জনসমর্থন তার আছে, কিন্তু বিএনপির ভুলও তো আছে। বিএনপির রাজনীতি পরিচালনা করতে ভুলের ঊর্ধ্বে তো কেউ না। ভুলের ঊর্ধ্বে না। সুতরাং সেই জায়গা থেকে যদি তারা আবার এই সংস্কারগুলো, আমাদের তো দল হিসেবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু আমাদের মূল সমস্যাটা কেন এই বিষয়গুলো ঘটেছে আমাদের মৌলিক সাংবিধানিক অনেকগুলো জায়গায় আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারি নাই, তারপরে আমাদের নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি নাই, আমরা গণতন্ত্রের যে সংস্কার, গণতন্ত্রের যে সংস্কৃতি, সেটিকে আমরা খুব স্ট্রং একটা ফুটিংয়ের মধ্যে আনতে পারি নাই। সেই জায়গাগুলো, দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা কিন্তু সময় চাইছি, এখন এই সময় দিতে চাই। যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগ 6 মাস কেন, আওয়ামী লীগ যদি তার রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং তার যদি সেই শক্তি যেটি তারা ইতিমধ্যে জনসমর্থন যেটি তারা বলছে কাগজে কলমে, সেটি যদি তাদের থাকে, জনগণই তাদেরকে মানে সুযোগ করে দেবে, কিন্তু সেই জন্য তাদেরকে এই পুরো প্রসেসটাকে রেকটিফাই করে আসতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারকে এই বিচারটা খুব ত্বরান্বিত করতে হবে, খুব আন্তর্জাতিক মানের একটি বিচার করতে হবে এই জাতিকে একটি সুনির্দিষ্ট পথ দেখানোর জন্য। আদারওয়াইজ এই বিচার যদি না হয়, তাহলে এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, তাহলে ঘুরে ফিরে কিন্তু সবার তো এখানে স্বার্থ আছে, আমরা এখানে ষড়যন্ত্রও আছে, আমি আর স্পষ্ট করে আর কিছু বলছি না, কিন্তু ষড়যন্ত্র আছে। কারণ সবারই তো এখানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ তো নতুন দল না, অনেক পুরনো দল, সুতরাং তার একটি ঐতিহ্য আছে, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে। সেই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরতে হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগেরই উচিত হবে তার যে ভুলগুলোর ব্যাপারে নিজেদের সংস্কার করে আসা, আর বর্তমান যারা সরকারে আছে তাদের উচিত হবে এই বিচারটাকে স্পষ্ট করে জাতির সামনে উপস্থাপন আওয়ামী করা। লীগের ভুলগুলো আপনাকে একটু ছোট্ট করে জিজ্ঞেস করে আবার আসছি টিপু ভাইয়ের কাছে। আওয়ামী লীগের ভুলগুলো হয়েছে, আওয়ামী লীগ কি এখন পর্যন্ত সেটা বলেছে? উনি যেটা বললেন, আওয়ামী লীগ বলেছে তারা ভুল হয়েছে, বা 36 জুলাই পর্যন্ত এরকম? না, স্যার বলেছেন ভুল হয়েছে। স্যার আপনি কি আমাদের মনে জায়গা করেন? থেকে আমি বলবো যে অপরাধ। আচ্ছা, ভুল, অপরাধ। অপরাধ। কিন্তু সেই অপরাধের আওয়ামী লীগ কি বলেছে যে আমরা এরকম একটা ঘটনা ঘটিয়েছি, আমরা এখন না, বলে নাই। দুঃখিত? বলে নাই। সেটাই বলছি, সেটা একদমই বলে না, এবং সেটাই কিন্তু প্রুফ করে যে তারা এখন যদি রাস্তায় নামে, তারা গণহত্যার সমর্থনে নামছে। তার মানে তারা আন্দোলনের সময় গণহত্যায় সংযুক্ত ছিল, সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে। তারা এখন বিন্দুমাত্র অনুশোচনা দেখাচ্ছে না। জুলাই মাসে তারা যে 6 বছরের শিশু গুলিবিদ্ধ হয়েছে মাথায়, 6 থেকে 12 বছর শিশু থেকে নারী, বৃদ্ধা, কাউকে তারা রেহাই দেয় নাই, গুলি করে মানুষ মেরেছে তারা। এবং এখন 6 মাস পার হয় নাই, তারা রাস্তায় নেমে আসছে, কোনো অনুশোচনা নাই। অর্থাৎ তারা ওই হত্যাকাণ্ডকে সমর্থন করছে। আচ্ছা, এইটা আপনার এই জায়গায় যদি বলি, আওয়ামী লীগ এখনো বলে না তাদের ভুলের বিষয়, কিন্তু এই সরকার কি পেরেছে? মানে যদি আমরা বলি যে এই সরকারের, তাহলে আওয়ামী লীগ যেহেতু বলে নাই, আপনি বলছেন, তাহলে আওয়ামী লীগের বিচারের প্রয়োজন, বা সেই জায়গাটা থেকে এই সরকার কি করলো? এই সরকার পারে না। সেখানে কি আপনি অবশ্যই আশাবাদী না 6 হতাশ? মাসে 6 মাস এত সহজে হতাশ হলে তো আসলে না, আমি আপনার মতামত জানতে চাচ্ছি। যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, এই 6 মাসে যা করতে পারতো সরকার, তার আসলে কাছাকাছিও কিছু করতে পেরেছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। কাছাকাছিও পারেনি। এখানে ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে আওয়ামী আমলা বা আওয়ামী দোসর এরা এখনো বসে আছে, এটা একদম সত্য, এটা টোটালি ট্রু। এবং কিন্তু এইটা রেকটিফাই করতে গেলে, এটাকে ঠিক করতে গেলে যে ধরনের পরিবর্তন দরকার, বৈপ্লবিক পরিবর্তন, সেটা তো আসলে আমরা করতে পারি না, সেই সহযোগিতাটা আমরা পাই নাই। যেমন চুপ্পু প্রেসিডেন্ট হয়ে বসে আছে, উনি যখন ওই জায়গায় বসে আছে, তখন সচিবালয় আপনি কিভাবে ক্লিয়ার করবেন? আপনি প্রেসিডেন্ট ভবন ক্লিয়ার করতে পারেন নাই। ওইখানে কি আমরা সহযোগিতা পেয়েছিলাম? আমরা তো চেয়েছি সবকিছু একেবারে উল্টায় ফেলে দিব, আমরা 16 বছরের জঞ্জাল সব উল্টায় ফেলে দিব। বাংলাদেশের একটা, সেটা তো পারি সংবিধানে নাই কি আমরা। প্রেসিডেন্টের খুব বেশি ক্ষমতা আছে? মানে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় না প্রভাব আছে। বাংলাদেশের প্রেসিডেন্টের খুব বেশি ক্ষমতা নাই। যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ। আমি অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, আপনার কাছে যদি এই প্রসঙ্গটি বলি যে এই সরকার আসলে 6 মাসে কি করতে পেরেছে? বিচার, সংস্কার, নির্বাচন, কোন জায়গাটিতে অগ্রগতি হয়েছে? শুনে আমি আমার কথা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওনার সঙ্গে জি, একটু সাহেবের ওনার আলোচনা। একটা বিষয়ের সাথে আসি। জি। সেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ চরিত্রের দেখাইছে, তার বিচার আমরা আমাদের দলের নেতা, সর্বোচ্চ নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমাদের মহাসচিব থেকে শুরু করে সকল নেতাই কিন্তু আমরা বিচার প্রক্রিয়াতে আমরা যারা করছে তাদের বিচার কিন্তু আমরা চাইছি। বিচার চাইছেন আপনারা? জি। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে বলি, আমি আবারও আপনারা বলছি যে আওয়ামী লীগকে সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেট্রোনাইজ করছে। আওয়ামী লীগের সরকার, এই হ্যাঁ। সরকার কেমন পেট্রোনাইজ করছে?
আমাদের দল বলছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে বাতিল করতে। এখন সকল প্রজেক্ট, সকল জনগণের কাছে আওয়ামী লীগের সারা বাংলাদেশের 90% উপরে হচ্ছে চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের। তারা জনগণকে, তাদের নেতাকর্মীদেরকে তারা এই যে সরকারের যে অনুদানগুলি তাদের কাছে দিচ্ছে। ইএনও, আমি আবারও বলছি যে ইএনও, ওসি, পুলিশের কনস্টেবল, এসআই সকল কিছুই কিন্তু আওয়ামী লীগের লোক। তাদের মাধ্যমে এই সরকার সংস্কার করবে, এটা হয় না। দেখেন 8 সালের নির্বাচনে বিএনপিকে 30টা সিট ধরাই দেওয়া হয়েছে এই প্রশাসনের কুয়ের মধ্যে দিয়ে। কিন্তু কে ধরালো? হ্যাঁ, কে ধরালো? সেই সময়কার যারা গভর্নমেন্ট ছিল তারা ধরা দিছে আমাদেরকে 30টা সিট। আমি আপনাকে স্টাডি করছিলাম, সেই সময় 70টা আসনে 100% উপরে ভোট কাস্ট দেখানো হয়েছে। আমি নির্বাচন কমিশন এটাকে আমি স্টাডি করছিলাম, জি আমি নিজে স্টাডি করছিলাম। তো সেই কারণে আগামী দিনে যদি এই প্রশাসন, এই সেটআপ দিয়ে যদি তারা নির্বাচন করে, তাহলে এরকম দুর্ঘটনা যে আবার ঘটাবে না এই প্রশাসনের লোকরা সেদিনকে ভোটের দিনে যায়, এর কিন্তু গ্যারান্টি নেই। নির্বাচন কমিশনার তো একটা নির্বাচন পরিবর্তন আসছে। কমিশনার হচ্ছে, নির্বাচন কমিশনার টোটাল নির্বাচন করে না। নির্বাচন করে প্রথমত হচ্ছে আপনাকে বুঝতে হবে, স্থানীয় নির্বাচন প্রশাসন। করে হচ্ছে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এরা হচ্ছে স্কুলের শিক্ষক। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ভোটার লিস্টের হালনাগাদ করা হচ্ছে, আমি জেনেছি সার্ভার বন্ধ হালনাগাদ করতেছে। বলেছে বাড়ি বাড়ি যার, কোথাও বাড়ি বাড়ি যার। আমি গ্রামে ছিলাম গত 5 দিন, কোথাও কিন্তু কারো বাড়ি 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 যাওয়া হচ্ছে না, যাইতে দেখি। তার মানে সার্ভার, হ্যাঁ, সার্ভার বন্ধ, বাড়ি বাড়ি যাওয়া নাই। কারণ যেসব শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া আছে সেই সব শিক্ষকগুলো সবাই হচ্ছে আমি সমর্থক, তাদের বাড়ি বাড়ি যাওয়ার দরকার লাগে না। কারণ টিএনও এই টিএন, আমি আবারও বলছি, এই টিএনও নির্বাচন গত 24 সালেও নির্বাচন যারা উঠাই দিছে তারা সকলেই কিন্তু সকল জায়গাতে বলবৎ আছে। তো এখন আপনার সরকারকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গত 6 মাসের আপনি যে কথা বলছেন যে তাদের সফলতা ব্যর্থতার বিষয়। আসলে আমি যখন কোনো দায়িত্বে যাব, তখন দায়িত্বটার যতদিন আমার টাইম, সেই টাইমকে কেন্দ্র করে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপ কোন দিন কোন সময় আমি কোন পদক্ষেপটা নিব, সেই পদক্ষেপটার বিষয়ে আমি এই সরকারের কোনো এই বিষয়গুলো দেখি না। কারণ সরকারের একজন এক মতের। যখন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেদিনকে আন্দোলন করছি রাস্তায়, ওরা মিছিল করবে শুনে যখন বিএনপি আমরা যখন আন্দোলন করছি, ঠিক তখন সেই দিন দেখে যে 2 জন ফ্যাসিবাদের সমর্থককে সরকারের উপদেষ্টা বানাই ফেলছে। দেখুন সরকার আসলে কি চায় এটাই তো পরিষ্কার না। এইটার যদি সরকারকে যদি তার লক্ষ্যে পুষতে চাওয়া হয়, ক্লিয়ার কনসেপ্ট করতে, কেউ শুনছি বাতাসে শুনছি যে কেউ সরকার থেকে আবার দল গঠন করতে চাচ্ছে, কেউ বলছে যে এরভাবে দল গঠন করবে, এইটা করবে। সরকারকে ক্লিয়ার করতে হবে কোনটা করতে হবে, প্ল্যানিংটা জনগণের মাঝে স্পষ্ট করতে হবে। যে 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া কয়জনের, এই যে আপনার কি ট্রাইব্যুনালে কয়েকজনের নাম নিয়ে আসছে, এদের এই বিচার প্রক্রিয়া আজকে 5 মাস কিছুই হয় নাই। তা আপনি কতদিন এই বিচার করবেন? আপনার সংস্কার কমিটি করছে, সংস্কার কমিটিতে কারা, তাদের সাথে জনগণের সম্পর্ক কি? বাচ্চা পোলাপান সংস্কার কমিটির মেম্বার। আপনি যদি এই সংস্কার কমিটিতে যদি সকল রাজনৈতিক দলের যদি সদস্যদেরকে নিতেন, কারণ রাজনৈতিক দলের সাথে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত মানুষের একটা সম্পর্ক থাকে, সব মানুষের সাথে একটা যোগাযোগ থাকে, তাহলে কোন মানুষটা কি চাই সেটা কিন্তু বুঝতে পারে। এখন বাচ্চা পোলাপানকে দিচ্ছেন এই সংস্কার কমিটিতে যারা প্রধান তারা অনেক বিজ্ঞ, অনেক জ্ঞানী, কিন্তু মানুষের সম্পর্কে একজন মানুষের মানে জনপারসেপশনটা এক প্রস্তাব দিচ্ছে। কেউ বলছে 16 বছরের ভোটার বানাতে হবে, কেউ বলছে 21 বছরের যে ছাত্রদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে, কেউ বলছে যে মহিলাদেরকে 100 আসন করাতে হবে। এই এত প্রস্তাব দিয়ে তো আপনার সমস্যার সমাধান অল্প সময় দিন বাড়বে। আমরা যেটা দেখেন, আমাদের নেতা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গত 2 বছর আগে 31 দফা দিছে। ঘুরে দেখেন আপনার যতগুলি প্রস্তাব আসছে এই 31 দফার মধ্যে কিন্তু মেজর ইয়াগুলি চলে আসছে। হ্যাঁ, এর মধ্যে এর বাইরেও থাকতে পারে, তার জন্য আমরা স্পেস খোলা রাখা হয়েছে। সেখানে আপনাকে কথাবার্তা বলে একটা মাস্টার প্ল্যানিং করতে হবে। এই ফ্যাসিবাদকে যদি মোকাবেলা করতে হবে, ওনারা যেটা বলছে ফ্যাসিবাদের বিচার করার জন্য একটা রোডম্যাপ করতে হবে, এবং একটা টোটাল মাস্টার প্ল্যান কতদিন লাগবে? 6 মাস লাগতে পারে, 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে। একটা মাস্টার প্ল্যান যখন দিবে, এবং মাস্টার প্ল্যানকে যারা গণতান্ত্রিক এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকে আকণ্ঠ সমর্থন দিতে হবে, তবেই
এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের যে চরিত্র সেই আমাদের যে কর্মকাণ্ডটা সেটা সফলতার রূপ জি, অন্যথায় সম্ভব না। যে আরিফ সোহেল, আমি একটু যেই অভিযোগটির কথা বলছেন যে সার্ভার বন্ধ এবং বিশেষ করে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে না ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়, এটাকে আপনার কি কেমন মনে হচ্ছে? মানে এটাতে তাহলে একটা দূরভিসন্ধি বা এই দায়টাকে কার? এটা তো অবশ্যই আইদার দূরদর্শন দিয়ে অথবা অদক্ষতা এবং না, এটা তো ভাই যেটা নিশ্চয় নির্বাচন কমিশনের দায়বদ্ধতা থাকে এখানে। অবশ্যই, এবং ভাই যেটা বললেন সেটার সাথে তো আমরা একমত পুরোপুরিভাবে। প্রশাসন এবং এখান থেকে যে আওয়ামী সিন্ডিকেট, এটাকে কতটুকু ভাঙা গেছে? আসলে ভাঙা তো যায় নাই। এক্ষেত্রে যদি ইলেকশন হয় তাহলে মানে আওয়ামী লীগ যাতে করে আবার ব্যাক করতে পারে, আওয়ামী লীগ যাতে আবার এদেশের রাজনীতি করতে পারে, ওইভাবেই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা কিন্তু এরা করতে পারে। সেক্ষেত্রে খুবই মানে ভয়ঙ্কর আমাদের জন্য, আমরা যারা প্রথম সারিতে থেকে। না, তাহলে কেউ রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল করার কাজে ব্যস্ত, কেউ অন্য কাজে ব্যস্ত বা অন্যরা, সেক্ষেত্রে আপনাদের মধ্যে কি কিছুটা ঐক্যের ফাটল রয়েছে? জামাত, বিএনপি এবং আপনারা যে যারা রয়েছেন অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া, তারাও কি এক ঐক্যে রয়েছেন এটা মনে হয়? দেখেন, ঐক্যের ধারণাটা তো আসলে আপনাদের মধ্যে তো নানা মতভেদের কথা বলছি। ফ্যাসিজমের আন্ডারে ছিলাম, আমাদের ঐক্যের ধারণাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ যেরকম 14 দলীয়, আওয়ামী লীগ যা বলে ওরাও তাই বলে, এটাই ঐক্য আর কি। ঐক্য তো মানে এটা না, আমার কথা আমি বলবো, ভাইয়ের কথা ভাই বলবেন, এখানে অবশ্যই সব কথা মিলবে না, স্বাভাবিক। কিন্তু বিষয় হচ্ছে আমরা সবাই দেশের ভালো চাচ্ছি কিনা, সেই জায়গায় জনগণ চুজ করবে কাদেরকে সাপোর্ট তারা করবে এবং কোনটা হবে না হবে। কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশ থাকবে, মতবিরোধ থাকবে, আলাপ আলোচনা হবে, ডায়ালগ থাকবে, সবই থাকবে। এর মানে যে অনৈক্য হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু, মোটেও এরকম না। একটা রাজনৈতিক দল করার কথা তিনি বলেছেন এবং সেটা আমরা শুনছি। সেই জায়গাটা থেকে সরকারের থেকে একটা রাজনৈতিক দল করা বা এটাকে কিভাবে দেখছেন? বেরিয়ে আসার কথা বলছে ছাত্রদের জায়গা থেকে একদম ক্লিয়ারলি বলে দিই, একেবারে ক্লিয়ারলি, ছাত্রদের মধ্যে আন্দোলনকারী যারা আছেন, গণঅভ্যুত্থানের যারা যোদ্ধা, তাদের মধ্যে কেউ যদি রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে চায়, রাজনীতি করতে চায়, সরকারি পোস্ট ছেড়ে আসতে হবে। একেবারে ক্লিয়ারলি আমরা এটাই। এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমরা শুনেছি যে একটা দল হতে যাচ্ছে। এই বিষয়ে ফেব্রুয়ারির ভিতরে আমরা চেষ্টা করছি এবং সেটা আশা করি পারবো, দেখা যাক আর কি, আল্লাহ ভালো। সেই রাজনৈতিক দলে বাম ডান, মানে আপনারা আসলে কোন, বাংলাদেশে তো বা আমরা রাজনীতির ধারায় দেখি যে বামপন্থী ডানপন্থী, আপনাদের মোটোটা কেমন হতে পারে বা স্লোগানটা আপনারা কোন পন্থার লোকদেরকে টানছেন? আমরা আসলে যদি আপনি বয়ানের মানে ওই ইডিওলজির কথা যদি বলেন, জি, তাহলে ডানপন্থী বামপন্থী ইডিওলজির যে বিংশ শতাব্দীর রাজনীতি, তুমি দুই শিবিরের কোনো একটা মেরুকরণ, এই রাজনীতিটা 21 শতকে এসে অনেকটা পরিবর্তিত হয়ে গেছে। আপনি আন্দোলনের সময় আমাদের পজিশন দেখেন, কোটা সংস্কার আন্দোলনের যে দাবিটা, এটা ছিল একটা নিয়মতান্ত্রিক দাবি, জি। তাহলে তখন সেন্ট্রিস্ট একটা পজিশন আমাদের ছিল। তারপর যখন আস্তে আস্তে এটা আগালো, আমাদের উপর অত্যাচার নির্যাতন হলো, আমরা আরও র্যাডিক্যাল হয়ে গেলাম। এমনও র্যাডিক্যাল হয়ে গেলাম, 5 তারিখ যদি ফেল করতো, প্রয়োজনে কি হতো, সশস্ত্র জনযুদ্ধের দিকে আমরা চলে যেতাম, যেটা দ্য মোস্ট র্যাডিক্যাল পজিশন পলিটিক্যালি। তাহলে আমরা কিভাবে আমাদের পজিশনটা লোকেট করি, জনগণের জন্য, আমরা যেটা মনে করি জনগণের জন্য হওয়া দরকার, আমরা সেটা হই। এখন এটাকে আপনি ওভাবে লোকেট করলে মধ্যপন্থী বা সেন্ট্রিস্ট বলতে পারেন। যে আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসে, অধ্যাপক মাহবুব কায়সার, শুনলেন এতক্ষণ আলোচনা। আমি আপনার কাছে সবশেষ একটু মতামত জানতে চাই, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল আসছে, এটা নিশ্চয়ই বহুদলীয় গণতন্ত্রের ক্ষেত্রে রাজনৈতিক দল আসবে, কিন্তু বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক আমরা দেখি যে বিএনপি এবং আওয়ামী লীগ এমন একটা জায়গায় বাংলাদেশের মানুষের মন মগজে আছে, অর্থাৎ দুইটি বড় রাজনীতি, সেই জায়গাটিতে নতুন আদর্শ বা নতুন স্লোগান নিয়ে একটি রাজনৈতিক দল কতটা আসলে সফল হতে পারবে সময় বলে দেবে। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ছোট বাচ্চারা বা তারা তো দেশ বদলে দিয়েছে, সুতরাং এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, এটা তো আমরা জানি। আর যুবকরাই তো দেশের আসলে প্রাণ, সুতরাং এটিও একটা পরিবর্তনের, আমাদের চিন্তা জগতে এটিও একটা পরিবর্তন আনতে হবে। শুধু মানে বৃদ্ধকালীন বা একটা নির্দিষ্ট বয়স পার হলে আমি প্রজ্ঞা তৈরি হয়, নাও হতে পারে। আমরা যুবকদেরকে অনেক স্পেস দেওয়া উচিত সব অর্থেই, ইকোনমিতে, রাজনীতিতে,
এবং এটা খুব আশাবাদী, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে যদি ভালো প্রজ্ঞা নিয়ে, দেশপ্রেম নিয়ে, সত্যিকার অর্থেই যদি তারা যে ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা নিয়ে তারা দেশ পরিবর্তন করার চেষ্টা করেছে, সেই ধারণাটা যদি, সেই মানে মোটিভটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে একটি গণতান্ত্রিক দেশে নতুন একটি দল আসুক না, অসুবিধা কি? এটি একটা। আর আইনগতভাবে তো কোনো বাধা নেই, বরং আইনগতভাবে কোনো বাধা নেই। সাংবিধানিকভাবে এটা একদম ন্যায্য অধিকার। না, সেটা সেই অর্থে বলছি না, আমি বলতে আপনার বিষয়টা জানতে চাচ্ছি, একটি রাজনৈতিক দল করার অধিকার তো রয়েছে, কিন্তু যখন বলা হচ্ছে, সমালোচনাটা হচ্ছে যে ক্ষমতায় থেকে অথবা একটা ক্ষমতার একটা প্রভাব, Right. ঠিক আছে, একজন পদত্যাগ করলেন তিনি হলেন, কিন্তু এই সরকারটা তো একটা, যদি বলি যে সেই অর্থে এই প্রভাবটা তো থেকে যায়। সেটি ঠিক আছে, কিন্তু ও তো খুব পরিষ্কার করে বলেছে যে তাদেরও তো ম্যান্ডেট সেরকম যে যদি কেউ রাজনৈতিক দল করতে চায় তাহলে তাকে অবশ্যই এই ক্যাবিনেট ছেড়ে আসতে হবে, স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ পরিষ্কার থাকতে হবে, এবং তার ম্যানিফেস্টো স্পষ্ট করতে হবে কি সে চায়। কিছুটা ধারণা পাওয়া গেছে। আমরা দেখতে চাই যে সব গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে তারা যেন আসে এবং জনমানুষের কথা বলতে যেন আসে। জনমানুষের কথা বলে তারা দেশ পরিবর্তন করেছে, জি, দেশের আর একটা সময় দিতে পরিবর্তন, পারছি না। সেটি তারা করবে আশা করছি। জি, আপনাদের আর সময় দেওয়া যাচ্ছে না আজকে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা করার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। শুভরাত্রি।